বন্ধুরা, একজন মানুষ যে কিনা সারা বছর যেখানেই থাক জন্মদিনের দিন ঠিক বাড়িতে ফেরে পরিবারের লোকজনের সঙ্গে একটু সময় কাটায় বলে। খুবই কমন ব্যাপার এটা একটা, এর মধ্যে অস্বাভাবিক কিছুই নেই। কিন্তু যদি সেই মানুষটা হয় মৃত, তবুও সে প্রতি বছর জন্মদিনে বাড়িতে আসে, এবং শুধু তাই নয়, আসে কোনো জ্যান্ত মানুষের সাহায্যে, তাহলে কেমন হয়? এমনই দুটো দুর্দান্ত ঘটনা নিয়ে হাজির হয়েছে আজকে অলৌকিক, সঙ্গে আমি তোমাদের বন্ধু অমিত। তবে ঘটনায় যাওয়ার আগে তোমরা প্লিজ লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে তাও করে দাও। প্রতি শনি মঙ্গলবার করে এমন অজানা সত্যি ভৌতিক, দৈবিক এবং অলৌকিক ঘটনা শোনার জন্য। এবারে সুমিতাদিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো ভাই, আমি তোমার সুমিতাদি জাঙ্গিপাড়া থেকে বলছি। আজ তোমাকে আবার একটা ঘটনা বলতে এলাম। আমার যে বোন যাত্রার ঘটনাটা বলেছিল, এই ঘটনাটাও ওই বলেছে। ওর এক মাসির ছেলের সঙ্গে ঘটেছিল এটা। ওদের সেদিন কোন একটা রিলেটিভের বিয়ে ছিল, বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল ওখানে, কিন্তু কোনো একটা কারণে বাড়ির কেউ আর যেতে পারেনি। অথচ নিমন্ত্রণ রক্ষা না করলেও নয়, রিলেটিভ বলে কথা, একজনও যদি না যায় ব্যাপারটা খারাপ দেখায়। তখন ওকে বাড়ি থেকে বলে, বাবু তুই না হয় একবার গিয়ে দেখা করে আয়, তবে বেশি রাত করিস না, রাস্তায় কোথাও দাঁড়াস না, তাড়াতাড়ি ফিরিস। তোদের নিজস্ব গাড়ি ছিল, 4 চাকা, তাই নিয়েই সন্ধে সন্ধে বেরোলো ছেলেটা। ওদের সেই রিলেটিভের বাড়ি নাকি বেশ অনেকটা দূর, যেতে আসতেই বেশ কয়েক ঘন্টা সময় লাগে। তো ছেলেটা যাচ্ছে মেন রোড ছেড়ে ভেতর ভেতর দিয়ে, সরু গলির মতো রাস্তা, দুধারে বড় বড় গাছ, গাড়ি ঘোড়া কিছুই নেই, ফাঁকা রাস্তা। তো ও আপন মনে ড্রাইভ করছে। কিছুটা আসতেই হঠাৎই একটা ঘটনা ঘটল। দূর থেকে ছেলেটা দেখে রাস্তার ধারে একটা মেয়ে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে, মানে লিফট চাইছে। এই দেখে ছেলেটা তো খুব অবাক হয়ে যায়। এই নির্জন জায়গায় একা, কে মেয়েটা? তখনও মেয়েটার সামনে এসে গাড়িটা দাঁড় করায়। মেয়েটার মুখটা দেখা যাচ্ছিল না, ওড়না দিয়ে ঢাকা, সঙ্গে কোনো জিনিসপত্র কিছু নেই, শুধু হাত নাড়িয়ে বলছিল, এক্সকিউজ মি, খুব বিপদে পড়েছি, অনেকক্ষণ ধরে এখানে একা একা দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি নেই, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? আমাকে আমাকে একটু আমার বাড়িতে পৌঁছে দেবেন প্লিজ, না করবেন না। এইসব বলে মেয়েটা ওকে অনেক রিকোয়েস্ট করে। ও ভাবে যে একটা মেয়েকে এই অবস্থায় এখানে একা ফেলে বা যায় কি করে। তখনও মেয়েটাকে জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায়। মেয়েটা তখন বলে, আপনি চিনবেন না, যেদিকে যাচ্ছেন ওদিকেই, আপনি চলুন, আমি বলে দেব। এরপর ছেলেটা ওকে গাড়িতে উঠতে বলল। তারপর দুজনে মিলে চলা শুরু করলো ওরা। ছেলেটা খুবই ভদ্র, মেয়েটার দিকে তাকায়ও না, কোনো কথাও বলে না। যদি মেয়েটা লজ্জা পায়, অস্বস্তি বোধ করে, ফলে মেয়েটাকে খুব একটা বোঝার সুযোগ ওর হয়নি। তো এভাবে চলতে চলতে একটা ফ্ল্যাটের কাছাকাছি এসে মেয়েটা ওকে দাঁড়াতে বলল। তারপর বলল, অনেক ধন্যবাদ আপনাকে, আজ আমার জন্মদিন, তাই বাবা মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। ওই যে ফ্ল্যাটটা দেখছেন, ওখানে ওনারা থাকেন, আপনি একটু ডেকে দেবেন ওনাদের। ছেলেটা ভাবে যে মেয়েটা বোধহয় বাইরে থাকে, না জানিয়ে এসেছে, বাবা মাকে সারপ্রাইজ দিতে চায়, আর সেটা যদি ও করিয়ে দেয়,
এর থেকে ভালো আর কি হতে পারে। আবার এও ভাবে যে অচেনা লোকের ফ্ল্যাটে গিয়ে ও বেল বাজাবে। মেয়েটা যে সত্যি কথাই বলছে তারই বা কি মানে আছে। তখনও মেয়েটাকে বলে, আচ্ছা ঠিক আছে, তবে আপনি আসুন আমার সঙ্গে। বলে ওরা গাড়ি থেকে নেমে দুজনেই ভেতরে গেল। সিঁড়ি দিয়ে উঠল দুজনেই। ছেলেটা আগে আগে, মেয়েটা পেছনে পেছনে। তারপর ওই দরজার সামনে এসে ছেলেটা কলিং বেল বাজালো। মেয়েটা কিন্তু তখনও ওর পেছনে দাঁড়ানো। তো কয়েক সেকেন্ড পরেই একজন বয়স্ক ভদ্রলোক এসে দরজাটা খুললেন। পেছনে একজন বয়স্ক ভদ্র মহিলা। তারা ওকে জিজ্ঞেস করলেন, কাকে চাই? ছেলেটা তখন একগাল হাসি মুখ নিয়ে বলল, দেখুন আপনাদের সঙ্গে কে দেখা করতে এসেছে। বলে যেই ও পেছনে তাকিয়েছে, দেখে পেছনে তখন আর কেউ নেই। ওই দেখে ও তো খুব অবাক হয়ে যায়, এদিক ওদিক, তারপর খুঁজতে লাগলো মেয়েটাকে। বলে, এই মাত্রই তো এখানে দাঁড়ানো ছিল মেয়েটা, কোথায় গেল? সিঁড়ি থেকে নেমে গেল নাকি? ওনারা তখন ওকে জিজ্ঞেস করলেন, কে, কার কথা বলছো তুমি? ছেলেটা বলল, আপনাদের মেয়ে, আপনাদের সঙ্গে দেখা করতে এসেছিল। এবার সেই ভদ্রলোক বা ভদ্রমহিলাটি কেউই আর অবাক হলেন না। উল্টে ওকে বললেন, শান্ত হও, শান্ত হও, এসো ভেতরে এসো, সব বলছি তোমায়, এসো। বলে ওনারা ওকে ভেতরে এনে বসালেন। তারপর এক গ্লাস জল দিয়ে বললেন, ওই দেয়ালে টাঙানো ফটোটা দেখতে পাচ্ছ? ওটা আমার মেয়ের ছবি। এরপর দেয়ালের দিকে তাকিয়ে দেখলো ছেলেটা, দেয়ালে একটা মেয়ের ফটো টাঙানো। বয়স ওই 19-20 মতো হবে, বেশ সুন্দরী। তবে তখন অবধি ও কিছু আন্দাজ করতে পারেনি। এরপর সেই ভদ্রমহিলাটি ওকে বললেন, আজ আমার মেয়ের জন্মদিন। বছর 7 আগে একদিন সন্ধেবেলা ও আমাকে বলল, মা আমার কটা জিনিস কিনতে হবে, আমি একটু বেরোলাম। বলে বাবা থেকে কটা টাকা নিয়েও বেরোলো মেয়েটা। কিন্তু সেই যে বেরোলো আর ফেরেনি। একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মেয়েটা আমার। এইসব শুনে এবার তো ছেলেটা খুব অবাক হয়ে যায়। কিছুতেই ওনাদের কথা মানতে চাইছে না ও, কারণ একটু আগেই ওকে গাড়ি করে নিয়ে এলো এখানে, সে নেই। মেয়েটার বাবা তখন ওকে বলেন, শুধু তুমি নাও বাবা, এরকম ঘটনা অনেকের সঙ্গেই ঘটেছে। অনেকেই ওকে এর আগেও বাড়িতে ছাড়তে এসেছে আজকের দিনে। সারা বছরও যেখানেই থাক, আজকের দিনেও আসে আমাদের সঙ্গে দেখা করতে। তারপর আমাদের এক ঝলক দেখেই আবার চলে যায়। ছেলেটা এসব শুনে তো অবাকের পর অবাক হয়ে যাচ্ছে। এসব কি বলছেন ওনারা? আদৌ এসব সত্যি হয় এসব? তারপরও একবার আবারও দেয়ালের দিকে তাকালো। কেন জানি না এবার সেই ফটোটা আপনা আপনি দুলছিল দেয়ালে। মেয়েটার মা এরপর ওকে বলেন, তবে বাবা আজকে রাতটা তুমি না হয় এখানেই থেকে যাও, দিনের বেলায় যেও কাল। কারণ এসব শোনার পর স্বাভাবিকভাবেই কারণ মাথা ঠিক থাকে না। এই অবস্থায় গাড়ি চালানো উচিত না। আমার মতো আর কোনো মায়ের কোল খালি হোক, সেটা আমরা চাই না। তো শেষ অবধি ওই দিন রাতে ছেলেটা ওখানেই থেকে গিয়েছিল। মেয়েটার ব্যাপারে আরো অনেক কথা শুনেছিল। এতজনকে যে ও দেখা দিয়েছে, এতজনের সাহায্যে যে ও বাড়িতে ফিরেছে, কিন্তু তাই বলে কখনো কারো কোনো ক্ষতি করেনি মেয়েটা। তো এই ছিল বন্ধুরা আজকের ফার্স্ট ঘটনা। এবারে চলে যাব আজকের নেক্সট ঘটনায়। তবে তার আগে বলি, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা কিন্তু আমায় হোয়াটসঅ্যাপ করতে পারো।
বলতে পারো তোমাদের জানা অলৌকিক, দৈবিক বা ভৌতিক ঘটনা। এবারে রোজকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ঘটনাটা শেয়ার করার জন্য। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো, আমি রোজ। আমি একজন রূপান্তরকামী নারী। বর্তমানে হালি শহরে একটা ভাড়া বাড়িতে থাকি। তবে ঘটনা যেটা ঘটেছিল সেটা এখানে নয়। বছর 5-6 আগে আমরা অন্য একটা জায়গায় ভাড়া থাকতাম। সেখানে ঘটেছিল এই ঘটনাটা। আমরা বলতে শুধু আমি আর আমার ঠাকুমা। সেখানে থাকাকালীন আমি সন্তোষী মায়ের পুজো করা শুরু করি। প্রতি সপ্তাহে নিয়ম করে মায়ের পুজো করতাম আমি। এমনই এক শুক্রবারের ঘটনা এটা। প্রতি শুক্রবারের মতো সেদিনও আমি উপোস করে মাকে পুজো দিলাম। তারপর কি মনে হলো কে জানে, হঠাৎ করেই পিসি বাড়ি যাওয়ার প্ল্যান হয়ে গেল। সেই মতো আমরা রেডি হয়ে রওনাও দিয়ে দিলাম। তখন পুরো গরমকাল, পরিষ্কার আকাশ, খটখটে রোদ। দিন কয়েক ধরেই বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নেই। গরমে মানুষ একেবারে হাঁসফাঁস হাঁসফাঁস করছে। কিন্তু পিসি বাড়ি পৌঁছানোর পরপরই হঠাৎ করেই আকাশটা মেঘলা হয়ে এলো। কোত্থেকে যে এত মেঘ ঘনিয়ে এলো কে জানে। কয়েক মুহূর্তের মধ্যেই পরিবেশটা পুরো বদলে গেল। ঠাকুমা তখন আমায় বলল, ঠিক সময় এসে পড়েছি আমরা, বল, না হলে রাস্তায় আটকে পড়তে হতো। আমিও মাথা নেড়ে ঠাকুমার কথায় সায় দিলাম। এইসব বলতে না বলতেই তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো, সঙ্গে প্রচন্ড বজ্রপাত। এমন গর্জন কানে যেন তালা লেগে যাচ্ছিল। একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি। তো বেশ কিছুক্ষণ চলল এরকম। অনেকক্ষণ দাপট দেখিয়ে অনেক কিছু তছনছ করে আস্তে থেমে গেল সেই ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টি থামলে আমাদের বাড়িওয়ালি তখন আমাকে ফোন করলেন। আমি ওনাকে দিদা বলি। উনি বললেন যে এক্ষুনি আমরা যেন একবার বাড়িতে চলে আসি। ওদিককার অবস্থা ভালো নয়। যে ঘরে আমরা থাকি তার পাশে একটা আম গাছ ছিল, তার উপরে নাকি বাজ পড়েছে। আশেপাশের অনেক লোকের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেরই টিভি, ফ্যান, ফোন নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও আমাদের পাশের ঘরে ভাড়া থাকতো একটা ছেলে। বিদ্যুতের ঝলকানিতে ওর বোধহয় চোখই নষ্ট হয়ে গিয়েছে। লোকেরা ওকে নিয়ে ছুটেছে হাসপাতালে। তাই আমরা যেন একবার এসে দেখে যাই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমরাও আর দেরি না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। ফিরে গিয়ে দেখি আমাদের রুমেরও একটা লাইট ভেঙে পড়ে গিয়েছে। তার সঙ্গে আরো কয়েকটা ইলেকট্রনিক্সের জিনিস নষ্ট হয়ে গিয়েছে। রুমেরও কন্ডিশন ভালো নয়। যাই হোক, আস্তে আস্তে আবার সবকিছু ঠিকঠাক করা হলো। কিন্তু যে কথাটা মনের মধ্যে গেঁথে গেল যে তখন যদি আমরা ওই ঘরে থাকতাম তাহলে আমাদের কি অবস্থা হতো। পাশের ঘরে ছেলেটা তো চোখ নষ্ট হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে তো তেমন কিছু বা আরো বড় কিছু ঘটতে পারত। কে তাহলে আমাদের বাঁচালেন? কয়েক ঘন্টার জন্য কে আমাদেরকে সরিয়ে নিয়ে গেলেন বাড়ি থেকে? দেবী মা ছাড়া এ কি আর অন্য কারোর কাজ? আমাদের তো সেদিন পিসি বাড়ি যাওয়ার কোনো কথাই ছিল না। হঠাৎ করেই কেনই বা প্ল্যান হলো? কেনই বা সেই দিনই আমরা বেরিয়ে গেলাম তক্ষুনি? মা সন্তোষী যে সেদিন আমাদের প্রাণ রক্ষা করেছিলেন এতে তো কোনো সন্দেহ নেই। এভাবেই আমাদের বারে বারে নানান বিপদ আপদ থেকে বাঁচিয়েছিলেন মা। একবার একজন অসাধু ব্যক্তির হাতে ৭১,০০০ টাকা তুলে দিতে গিয়েছিলাম একটা দরকারে। তখন জানতাম না তার মতলব, জানতাম না তার চরিত্র। সেখান থেকেও মা আমাদের বাঁচিয়েছিলেন। এত বড় একটা অনর্থ তিনি ঘটতে দেননি। তাই ভাবলাম মায়ের এসব মহিমার কথা মানুষদের জানানো দরকার। তাই তোমাকে বললাম। তুমি যদি এটা শোনাও আমার খুব ভালো লাগবে। শেষে বলি, অলৌকিক পরিবারের সকলকে আমার ধন্যবাদ, আর ভাইকে আমার স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ জানাই।
ভাই এমনই সহজ সরলভাবে থেকে অলৌকিক চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাক এবং চ্যানেলের আরও শ্রীবৃদ্ধি হোক। তারামায়ের অশেষ কৃপা সকলের ওপরে বর্ষিত হোক। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। কথায় বলে না, রাখে হরিত মারেকে আর মারে হরিত রাখেকে, সেই রকম ওপরওয়ালা আমাদের যদি রক্ষা করেন তাহলে আমাদের মারার সাধ্য কারণ নেই, আর উনি যদি মারেন আমাদের বাঁচানোর সাধ্য কারণ নেই। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে ক্ষমা অধিকারী লিখেছে, ফার্স্ট ঘটনাটা খুব ভালো লাগলো, লাভ ফ্রম দাসপুর। গীতাদি লিখেছে, হ্যালো ভাই, তোমার ঘটনা শুনছি এখন। সাথী বাউল লিখেছে, তোমার প্রেজেন্টেশন ঘটনাগুলোকে আরো রোমাঞ্চকর করে তোলে। মৌসুমী মুখার্জি লিখেছে, দারুণ ভাই, তোমার মিষ্টি কণ্ঠে ঘটনাগুলো আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। মনীষা বিশ্বাস লিখেছে, দারুণ লাগলো, সো ইউনিক। এছাড়াও আরও কমেন্ট করেছ তপন কুমার দাস, মায়াদি, সিংস্টার কবিতা, সুদেশা সিংহা রয়, অর্কপ্রভ নস্কর, আশিস কোলে, কাকলি পাত্র, কৃষ্ণা হালদার, পিঙ্কি ঘোড়ই, সীমা দেবনাথ, সৌরিক রয়, বিনয় মাইতি, শর্মিষ্ঠা ঘোষ, আনকাট ব্লগস, মৌসুমী নস্কর, দেবরাজ ভট্টাচার্য, অমিতা ঠাকুর, স্বপ্না বাজাল, লাক স্টার, প্রতুন ব্যানার্জি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার রাত 10টায় আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।